আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে, দেখো তোমাদের যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী আছো, ক্লাস 11-এর যে নিউ সিলেবাসে তোমাদের একটি দৃশ্যকাব্য রয়েছে ফার্স্ট সেমিস্টারের, সেটির নাম হচ্ছে কৃপণঃ কপালী। সেই কৃপণঃ কপালীর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে উৎস, নামকরণ এবং এর বিষয় সংক্ষেপ নিয়ে আলোচনা করব। এবং নেক্সট ভিডিওতে আমরা এই কৃপণঃ কপালীর লাইন বাই লাইন তোমাদের যে রকমভাবে দেওয়া আছে সেটির পুরোটি আমি বঙ্গানুবাদ করে আলোচনা করব। তো এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট থাকতে পারবে। তাহলে চলো আমি বেশি দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তাহলে দেখো তোমাদের লেখা রয়েছে দৃশ্যকাব্য কৃপণঃ কপালী। এটা দেখো কি লেখা আছে, শ্রীজীব ন্যায় তীর্থকৃত চিপিটক চর্বনামে নির্বাচিত অংশ। মানে শ্রীজীব হচ্ছে এটার রচয়িতা এবং এটার মূল উৎস হচ্ছে চিপিটক চর্বণম। এবারে যে ব্যাপারটা রয়েছে কৃপণঃ কপালী, এটা তো পড়ব। এই কৃপণঃ কপালীর নামকরণটা কেন হলো, বা এই রকম কেন একটা নাম, ঠিক আছে? তো সেই নামকরণটা আমরা একটু আলোচনা করে নিই। তো নামকরণ দেখো কি বলা হচ্ছে, নাট্যাংশের নামকরণ করা হয়েছে কৃপণঃ কপালী। মানে এই নাটকটির নামকরণ দেওয়া হয়েছে কৃপণঃ কপালী। এটি মূল প্রহসন চিপিটক চর্বণমের অংশবিশেষ। মানে এটার যে মূল নাটক আছে সেই চিপিটক চর্বণম, এখান থেকে কিন্তু তোমাদের একটা অংশ নেওয়া হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে কৃপণঃ কপালী। প্রহসনটির নায়ক কপালী নামে এক বণিক। ভালোভাবে বুঝে নাও যে এটাকে একটা প্রহসন বলা হচ্ছে, যেহেতু এটা হাস্য কৌতুক ধরনের দৃশ্যকাব্য। তো তার জন্যে কপালী এখানে ছিল কে, একজন বণিক ছিল। কেন কৃপণ নাম দেওয়া হয়েছে, কারণ সে খুব কৃপণ ছিল, অত্যন্ত কৃপণ। ঠিক আছে, কৃপণ মানুষ যাকে বলা হয়, মানে যে খরচ করতে খুব ভয় পায় তাকে কৃপণ মানুষ বলা হয়। জীর্ণ জুতো কুকুরের মুখ থেকে ছিনিয়ে আনতে গিয়ে সে কুকুরের কামড় খায়। বলছে জীর্ণ মানে ছেঁড়া, ছেঁড়া জুতো জোড়া কুকুরের মুখ থেকে একটি কুকুর কিন্তু সেই তার ছেঁড়া জুতো জোড়া নিয়ে পালিয়ে গিয়েছিল। সেই কুকুরের মুখ থেকে যখন সে উদ্ধার করে আনতে যায় বা ছিনিয়ে নিয়ে আসতে যায়, তখন সে কিন্তু সেই কপালী নামে বণিকটি কিন্তু কুকুরের কামড় খায়। ফলে তাকে বৈদ্য ডাকতে হয়। বৈদ্য মানে চিকিৎসক, ডক্টর যাকে ইংরেজিতে বলা হয়। আগেকার দিনে বৈদ্য বলা হতো, রাজবৈদ্য বলা হতো। রাজাদের বৈদ্য ছিল যেহেতু রাজবৈদ্য বলা হতো। তো এখানে বৈদ্য মানে চিকিৎসক। বৈদ্য চিকিৎসার যে ব্যবস্থা করে তাতে কপালীর ঘোর আপত্তি। বলছে বৈদ্য যেভাবে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে তাতে কিন্তু কপালী আপত্তি জানায়। কুকুরের কামড়ে তার জীবন সংশয় যেন বৈদ্য ছল করে বেশি টাকা নিচ্ছে এই তার ধারণা। বলছে যে কুকুরের কামড়ে তার জীবন সংশয়, অর্থাৎ কুকুর যে তাকে কামড়েছে তার কোনো রোগ হতে পারে সেটা কিন্তু জেনেও তার মনে সংশয় রয়েছে। তাও হলেও যেহেতু কপালী কি ছিল, খুব কৃপণ ছিল, তার জন্য সে ভাবছে সেই বৈদ্য অর্থাৎ ডাক্তারবাবু ছল করে তার কাছে বেশি টাকা নিয়ে নেবে। পুরনো মাদুরে শুয়ে থাকবে, তবু নতুন মাদুর তুলে রেখে দেবো। গরিব তো না, কৃপণ লোকের, অর্থাৎ টাকা পয়সা থাকে কিন্তু তাতেও সে কিন্তু সেই টাকা পয়সা খরচ করতে পারে না যথাযথভাবে। সেই জন্য বলা হচ্ছে যে পুরনো মাদুরে শুয়ে থাকবে, তাও কিন্তু নতুন মাদুর কিনলেও সে নতুন মাদুরের কিন্তু যথাযথ ব্যবহার করবে না। পুরনো ছাতা জুতোর জন্য তার বেশি কষ্ট হয়, ক্ষত স্থানের জন্য নয়। মানে পুরনো তার জুতো জোড়ার জন্য বা ছাতার জন্য তার বেশি কষ্ট, কিন্তু তার যে রোগ হয়েছে অর্থাৎ কুকুর যে কামড়েছে, যে কারণে ক্ষত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিন্দুমাত্র কোনো আফসোস হয় না। এইভাবে কপালীর কৃপণ চরিত্রকে লক্ষ্য করে নাটকটির নামকরণ করা হয়েছে কৃপণ কপালী। বলছে এই জন্যই কিন্তু, যেহেতু কপালী নামে বণিক ছিল, তার অত্যন্ত টাকা পয়সা কি ছিল কিন্তু স্বভাবের দিক থেকে সে যেহেতু কৃপণ ছিল, তার জন্য এই নাটকটির নামকরণ করা হয়েছে কৃপণ কপালী। তাই নামকরণটির
নামকরণ সম্পূর্ণ সার্থক ও সামঞ্জস্যপূর্ণ হয়েছে। তার জন্যই কিন্তু এই নাটকটির নামকরণ কিন্তু সম্পূর্ণ সার্থক এবং সামঞ্জস্যপূর্ণ হয়েছে। ঠিক আছে, তো এটার নামকরণ জানলাম। এবারে আমরা এর উৎসটা একটু জেনে নিই, মানে কোথা থেকে নেওয়া হয়েছে। উৎসটা দেখো কি বলছে, কৃপণঃ কপালী শীর্ষক নাট্যাংশটির উৎস হলো কবি শ্রীজীব ন্যায়তীর্থকৃত চিপিটক চর্মণম নামক প্রহসন। মানে কৃপণ কপালী যে নাটকটা আছে সেটা রচয়িতা হচ্ছে কবি শ্রীজীব, কবির নাম ছিল শ্রীজীব, ন্যায়তীর্থকৃত, ঠিক আছে, চিপিটক চর্মণম, চিপিটক চর্মণম বলে একটা মূল প্রহসন অর্থাৎ হাস্য কৌতুকের যে বই আছে সেখান থেকে একটি অংশ নেওয়া হয়েছে যার নাম কৃপণ কপালী। এবারে কবির সম্বন্ধে আমরা জেনে নেব, তারপরে এর বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। কবি পরিচিতি দেখো কি বলছে, ঋষি গৌতম গোত্রে আবির্ভূত আচার্য পঞ্চানন তর্করত্নের সুযোগ্য পুত্র বিশিষ্ট বিদ্বান শ্রীজীব ন্যায়তীর্থ সংস্কৃত সাহিত্য ভবনে নক্ষত্রের মতো বিরাজ করেছেন। বলছে গৌতম গোত্রে, গৌতম নামক একটি গোত্র হয়, যেমন কাশ্যপ গোত্র হয়, শাণ্ডিল্য গোত্র হয়, সেরকম গৌতম গোত্রে আবির্ভূত হয়েছেন আচার্য পঞ্চানন তর্করত্নের। আচার্য পঞ্চানন তর্করত্ন বলে একজন আচার্য ছিলেন, তার পুত্রেরই নাম হচ্ছে শ্রীজীব। ঠিক আছে, তো শ্রীজীব কিন্তু সংস্কৃত সাহিত্য ভবনে মানে নক্ষত্রের মতো কিন্তু বিরাজ করেছেন। বা শ্রীজীব ন্যায়তীর্থ 1892 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি অখণ্ড বাংলাদেশের, বঙ্গদেশ মানে বাংলাদেশের 24 পরগনা জেলার, এখন কিন্তু সেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনার অন্তর্গত ভাটপাড়া নামক জায়গায় জন্মগ্রহণ করেছেন। মানে শ্রীজীব, কবি শ্রীজীবের জন্মস্থান হচ্ছে ভাটপাড়া। বাবার নাম হচ্ছে পঞ্চানন তর্করত্ন, ছিলেন এক অসাধারণ পণ্ডিত। তিনি বাংলা অনুবাদ সহ বহু পুরাণের সম্পাদনা করেছেন, ব্রহ্মসূত্রের শক্তিভাষ্য রচনা করেছেন এবং অন্যান্য আরও শাস্ত্রীয় গ্রন্থ রচনা করে সংস্কৃত বিদ্যায় এক অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। এইরকম একজন পণ্ডিতের সুযোগ্য সন্তান শ্রীজীব ন্যায়তীর্থ বাবার বৈদুষ্য পরম্পরার উত্তরাধিকারী বহন করেছিলেন। বলছে এইরকম একজন অসাধারণ পণ্ডিতের সুযোগ্য সন্তান হয়ে শ্রীজীব ন্যায়তীর্থও কিন্তু বাবার মতো যেমন বিদুষী ছিলেন অর্থাৎ বিদ্বান ছিলেন, সেরকম কিন্তু পরম্পরা অনুসারে উত্তরাধিকার বহন করেছিলেন। শ্রীজীব প্রথমে বাবার চতুষ্পাঠীতে পড়াশুনো শুরু করেছিলেন। প্রথমে তিনি সেখানে সুপদ্য ব্যাকরণ পড়েছিলেন। সেই সময় বঙ্গদেশে কলাপ, মুগ্ধবোধ, সুপদ্য, সংক্ষিপ্তসার, হরিনামামৃত প্রভৃতি অনেক অপাননীয় ব্যাকরণে পঠন পাঠন প্রচলিত ছিল। যাই হোক, বাবার কাছে প্রারম্ভিক পঠন শেষ করে তিনি কলকাতায় চলে আসেন। এখানে সংস্কৃত কলেজিয়েট স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেন। তারপর তখনকার রিপন কলেজ, মানে এখন সেটার নাম হয়েছে, এখন আগেকার নাম ছিল রিপন, এখন সুরেন্দ্রনাথ কলেজ থেকে সংস্কৃতে বিএ পাস করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন, সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ড মেডেল পান। এরপর বাবার আগ্রহে শাস্ত্র চর্চার পীতস্থান বারাণসীতে চলে যান। মহামহোপাধ্যায় রাখাল দাস ন্যায়রত্নের কাছে প্রাচীন ও নব্য ন্যায়শাস্ত্রে গভীর অধ্যয়ন করেন। সেখানে ন্যায় সাহিত্য ও ব্যাকরণ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করে তিনি ন্যায়তীর্থ, কাব্যতীর্থ ও ব্যাকরণ তীর্থ উপাধি লাভ করেন। এরপর হরপ্রসাদ শাস্ত্রীর কাছে তিনি আধুনিক তর্কবিজ্ঞানের ক্রমবিবর্তন, ইংরেজিতে যাকে বলা হয় ইভলিউশন অফ মডার্ন লজিক নামে গবেষণাপত্র লিখে পিএইচডি ডিগ্রি পান। এই গবেষণাপত্রটি পড়ে ন্যায়সূত্রের প্রাচীনত্ব, ইংরেজিতে বলা হয় অ্যান্টিকুইটি অফ ন্যায়সূত্র নামে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। তো এখানে কবি পরিচিতি এটুকু জানা যায়। এবারে আমরা মূল যে এটা বিষয় সংক্ষেপ আছে এটা নিয়ে আলোচনা করব। বিষয় সংক্ষেপ কি আছে? চিপিটক চর্বণমের নায়ক কপালী, ধনলোভী এবং অতি কৃপণ। মানে চিপিটক চর্বণমের যে নায়ক ছিল তার নাম ছিল কপালী। কপালী একজন বণিক ছিলেন, তার সত্ত্বেও ধনলোভী ছিলেন এবং অতি কৃপণ ছিলেন। একদিন খোড়া চাকর পঙ্গুরাম কপালীর ছেঁড়া জুতো রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। একদিন সেই কপালী বণিকের একজন চাকর ছিল যার নাম পঙ্গুরাম, সেই কপালীর ছেঁড়া জুতো রাস্তায় ফেলে দিয়েছিল। কুজি দাসী মন্থরাও কপালীর জীর্ণ পুরনো শতছিদ্র ছাতাটাকে ফেলে দেয় এবং কুজি দাসী ছিল মন্থরা বলছে, এবং কুঁজি মানে তার পিঠে কুঁজ ছিল, তার জন্য তাকে বলা হয় কুঁজি। এবং মন্থরা তার একজন ঘরে দাসী ছিল,
সে কিন্তু কপালির বহুদিনের পুরনো কিন্তু শত ছিদ্র মানে অনেকগুলি ফুটো হয়ে গেছে সেই ছাতাটাকে কিন্তু ফেলে দিয়েছিল। এবার বাড়ি আসার সময় কপালি রাস্তায় পড়ে থাকা ছাতা দেখে রেগে যায় এবং যখন সে ব্যবসা বাণিজ্য করে ঘরে ফিরে আসছিল তখন রাস্তায় দেখছে যে তার ছেঁড়া ছাতাটা পড়ে আছে, এটা দেখে রেগে গেছিল। এবার জুতোটা দেখে বুঝতে পারে যে এটা চাকরেরই কাজ এবং জুতোটা যখন পড়ে থাকতে দেখে রাস্তায় তখন বুঝে এটা যে চাকরটাই এই কাজ করেছে, চাকরটাই ফেলে দিয়েছে। কপালি চাকরকে ভর্ৎসনা করতে থাকে। এমন সময় হঠাৎ একটি কুকুর জুতোটা মুখে করে ছুটে পালাতে থাকে। কপালি চাকরটাকে যখন ভর্ৎসনা করছিল তখন একটি কিন্তু কুকুর সেই জুতোটা মুখে নিয়ে পালিয়ে যায়। কপালি সবকিছু ভুলে জীর্ণ ছাতাটা হাতে নিয়ে কুকুরটার পিছনে পিছনে দৌড়াতে থাকে। কপালি কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে তখন সেই ছেঁড়া ছাতাটা হাতে নিয়ে কুকুরটার পিছনে পিছনে দৌড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যে কুকুরটাকে ছাতা দিয়ে মেরে আর মুখ থেকে জুতোটা ছিনিয়ে নিয়ে ঘরে চলে আসে। কিন্তু মারার সময় কুকুরটা কপালির পায়ে কামড়ে দেয়। যখন ছাতা দিয়ে মারতে গেছিল কুকুরটাকে জুতোটা নেওয়ার জন্য তখন কিন্তু কপালির পায়ে কুকুরটা কামড়ে দেয়। কুকুরে কামড়ানো রক্তাক্ত কপালিকে ঘরে ফিরতে দেখে তার স্ত্রী রঙ্গিনী ব্যস্ত হয়ে পড়ে এবং কপালি যখন নামে বণিক সেই যখন রক্তাক্ত অবস্থায় ঘরে ফিরতে দেখে তার স্ত্রীর নাম হচ্ছে কপালি, স্ত্রীর নাম রঙ্গিনী। রঙ্গিনী কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়ে। ভীত চিন্তিত রঙ্গিনী মন্থরাকে বৈদ্য ডাকতে পাঠায় এবং খুব ভয় পেয়ে গিয়ে এবং চিন্তাগ্রস্ত হয়ে গিয়ে কপালির স্ত্রী রঙ্গিনী কিন্তু মন্থরাকে বলে তুমি একটি বৈদ্য ডেকে নিয়ে এসো, অর্থাৎ ডাক্তার ডেকে নিয়ে এসো। কপালি ঘরে আসলে তার শোয়ার জন্য নতুন এক মাদুর বিছিয়ে দেয়। কপালি ঘরে আসলে একটা নতুন মাদুর বিছিয়ে দেয় শোয়ার জন্য, কিন্তু নতুন মাদুর পাতার জন্য কপালি তাকে বকাবকি করে। বৈদ্য এসে ছিন্ন খাটে সাহিত্য কপালিকে দেখে আরো চিন্তিত হতে পারে এ নিয়ে আলোচনারত রঙ্গিনীর উপর আরো রেগে যায়। হচ্ছে বৈদ্য এসে ছিন্ন খাট মানে খাট যে খাটটার উপর শোয় কপালি সেটাও কিন্তু মানে ছিন্ন অর্থাৎ ছিঁড়ে গেছে খাটটা, সেটা দেখে আরো চিন্তিত হতে পারে এ নিয়ে আলোচনারত। এই নিয়ে আলোচনা করছিল রঙ্গিনী। তো রঙ্গিনীর কথা শুনে আরো কিন্তু কপালি রেগে যায়। রাগার আসল কারণ হলো বৈদ্য আসলে তাকে ফিস দিতে হবে। মানে রেগে যাওয়ার আসল কারণ যে বৈদ্যকে যে তুমি ডাকলে ওকে তো ফিস দিতে হবে। কৃপণ মানুষ কি বলতো, টাকা পয়সা ছাড়া আর কিছু বোঝে না। ওই জন্য ভাবছে সেটা যা হয়েছে হোক, কিন্তু বলছে বৈদ্য যদি আসে অর্থাৎ ডাক্তারবাবু আসে তাহলে তার পারিশ্রমিক দিতে হবে। ফিস মানে পারিশ্রমিক, তার ফলে তার টাকা পয়সা কমে যাবে, ঠিক আছে। কিন্তু রঙ্গিনী কপালিকে বোঝায় যে প্রাণ ফিজের থেকে মূল্যবান। বলছে তুমি যদি বেঁচে থাকো তাহলে আরো পরে কিন্তু পয়সা তুমি উপার্জন করতে পারবে, তাহলে প্রাণের বিনিময়ে ফিজটা কিন্তু বেশি মূল্যবান নয়, ডাক্তারের ফিজ তুমি দিতে পারো। মন্থরা পথ দেখিয়ে বৈদ্যকে ঘরে আনে। এই সময়েই মন্থরা কিন্তু পথ দেখিয়ে কোথায় ঘর, বৈদ্যকে ঘরে নিয়ে আসে। কপালির হাতের নাড়ি পরীক্ষা করে বলে দেয় যে গৃহস্বামীকে অবশ্যই কোনো কুকুরে কামড়েছে। কপালির হাতের নাড়িটা পরীক্ষা করে ডাক্তার বলে দেয় যে গৃহস্বামীকে অর্থাৎ ঘরের স্বামীকে অর্থাৎ কপালিকে কোনো না কোনো কুকুরে কামড়ে দিয়েছে। এখন বৈদ্য তার চিকিৎসা শুরু করবে। এই ভয়ে কপালি চুপ করে শুয়ে থাকে। এর ফলে রঙ্গিনীর চিন্তা আরো বেড়ে যায়। বৈদ্য ও কপালিকে মূর্ছিত প্রায় দেখে তার বিষ বিকারের অনুমান করেন। বৈদ্য কিন্তু কপালিকে মূর্ছিত অবস্থায় দেখে চিন্তা করেন যে কুকুরে কামড়ানোর ফলে কুকুরের বিষ তার শরীরে পৌঁছে গিয়েছে। বললেন যে লালাক্লিন্ন কুকুর একে কামড়েছে। বললেন যে লালাক্লিন্ন মানে লালা আছে এমন কুকুর তাকে কামড়েছে। কুকুরের লালার মাধ্যমে প্রবিষ্ট বিষে জলাতঙ্ক রোগ হয়। বলছে কুকুরের লালার মাধ্যমে যে তোমার বিষটা বার হয় তার ফলে কিন্তু পাগলা কুকুরে কামড়ালে বেশিরভাগ জলাতঙ্ক রোগ হয়। জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। জলাতঙ্ক রোগ জিনিসটা আমি একটু বলে দিই, মানে জল দেখলেই কিন্তু সব জায়গাতে কুকুরের প্রতিচ্ছবি দেখা যাবে, সেটাকে বলে জলাতঙ্ক রোগ। ওই বিকার কপালিকে ইতিমধ্যে আক্রমণ করেছে। এর থেকে বাঁচার জন্য এক্ষুনি গাওয়া ঘি গরম দুধের সঙ্গে রোগীকে খাওয়াতে হবে। বলছে ওর থেকে বাঁচার জন্য এক্ষুনি কিন্তু গাওয়া ঘিয়ের সঙ্গে, যেটা অরিজিনাল গরুর ঘি হয়, গরুর দুধ থেকে যে ঘি হয় সেই ঘিটা কিন্তু গরম দুধের সঙ্গে কিন্তু রোগীকে খাওয়াতে হবে। এই শুনে কপালি গাওয়া ঘিয়ের জন্য খরচ হবার আশঙ্কায় মনে মনে বৈদ্যকে নিন্দা করতে লাগে। হচ্ছে এইটা শুনে কপালি কিন্তু গাওয়া ঘি
তো অনেক দাম, সেই বলছে আমার তো অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে, সেই আশঙ্কায় কিন্তু মনে মনে সেই ডাক্তারবাবুকে বা বৈদ্যকে নিন্দা করে। এর ফলে তার অদর স্পন্দন দেখে রঙ্গিনী আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়। এর ফলে কিন্তু তার অদর মানে ঠোঁটের স্পন্দনটা দেখে রঙ্গিনী কিন্তু আরো বেশি চিন্তাগ্রস্ত হয়ে গেল। বৈদ্য এই দেখে বিকারের লক্ষণ বাড়ছে এটা বুঝিয়ে কুকুরে কামড়ানো জায়গায় তপ্ত লোহার শলাকা দিয়ে দাহ করা নিদান দেয়। বলছে ভাবছে যে তাহলে জলাতঙ্ক রোগ হয়েছে, হয়তো ভুলভাল বকছে, কিন্তু ভুলভাল কথা বলেনি। সে তখন রাজবৈদ্যকে মনে মনে নিন্দা করছিল। তো এই জিনিসটা দেখে রাজবৈদ্য ভাবছে যে তার কোনো বিকারের লক্ষণ বাড়ছে, মানে তার রোগটা আরো জটিল হয়েছে। এই বুঝিয়ে কুকুরে কামড়ানো জায়গায় বলল গরম লোহার রড দিয়ে বা লোহার শলাকা দিয়ে দাহ করা নিদান দেয়, মানে ওই জায়গাটাতে গরম করে কিন্তু যেন ওটাকে একটু সেক দেওয়া হয় সেরকম। যদি তা না করা হয় তাহলে রোগী নিজেই পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে সকলকে কামড়াবে এবং নিজেও তারপর মারা যাবে। বলছে যদি না করা হয় এটা, তাহলে রোগী নিজেই কিন্তু পাগলা কুকুরের মতো মাঝে মাঝে ঘেউ ঘেউ করে ডাকবে এবং সকলকে কামড়াবে এবং নিজেও একসময় মারা যাবে। এই কথা বলল। এ কথা শুনে কপালী ভয় পেল বটে, কিন্তু মনে মনে তার রাগও হলো। চিন্তা করলো যে বৈদ্য তার শরীরে আরো বড় বড় ক্ষত তৈরি করে আরো বেশি টাকা নিতে চাইছে। এ কথা শুনে কিন্তু কপালী ভয় পেয়েছিল, কিন্তু তার মনে মনে রাগও হলো। চিন্তা করলো যে বৈদ্য তার শরীরে আরো বড় বড় ক্ষতস্থান তৈরি করে তার কাছ থেকে আরো বেশি টাকা লুটে নিতে চাইছে। অতএব যখন লোহার শলাকা প্রস্তুত করতে রঙ্গিনী বেরিয়ে গেল, তখন কপালী কুকুরের মতো নখ দাঁত বের করে বৈদ্যকে আক্রমণ করতে উদ্যত হলো। বলছে যখন কিন্তু তার স্ত্রী রঙ্গিনী লোহার শলাকা প্রস্তুত করতে বেরিয়ে গেল, তখন কিন্তু সেই কপালী কুকুরের মতো নখ দাঁত বের করে বৈদ্যকে আক্রমণ করার জন্য উদ্যত হলো। আর তার ফলে ভয় পেয়ে বৈদ্য কোনো রকমে ঘর ছেড়ে পালিয়ে গেল। তো এখানেই তোমাদের কিন্তু এই কৃপণহ কপালী নাট্যাংশটি সমাপ্ত হয়েছে। এই নাটকটি বুঝতে গিয়ে যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।